আবিষ্কার করে কে? স্যার এটা কলম্বাস। তো কলম্বাস বলা হয়, কিন্তু ওর আগে নাকি মানে মুসলিমরা ওটা আবিষ্কার করছিল, এটাও হিস্টোরিয়ানরা বলে। আচ্ছা, এটা নিয়ে ডিবেট আছে। যাই হোক, কলম্বাসের এই পর্যন্ত আমরা থাকি, এখানে একটু জড়িত। কলম্বাস নাকি আসলে চেয়েছিল, এটাও একটা মিথ, জাস্টিফাই করা একটু ডিফিকাল্ট। উনি আসলে ভারতবর্ষ, মিথ না আসলে রিয়ালিটি আছে, উনি চেয়েছিল ভারতবর্ষ আবিষ্কার করতে, কলম্বাস। বাট রাডারে কাটা ঘুরে উনি চলে গেছে আসলে আমেরিকাতে। গিয়ে যে জায়গাটায় নামে, ওই জায়গাটার নাম দিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ আর কি। আপনারা এখন যারা ক্রিকেট খেলে এখনো দেখেন। তো এরপরে আহ, তারা এসে ব্রিটেনের রানীকে বলল, এখানে আবার আরো একটা কথা জড়িত কিন্তু, আসলে পৃথিবীতে সত্য বলতে কিন্তু কিছু নেই। জানেন? জানেন? পৃথিবীতে সত্য বলতে কোনো কিছু নাই। দেয়ার ইজ নো ইউনিভার্সাল ট্রুথ। আসলে সত্য সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সমাজ পরিবর্তনের সাথে সাথে সত্য পরিবর্তন হয়। এটা আপনারা মেনে নিলেন? স্যার, যে সায়েন্টিফিক ট্রুথের সমস্যা আছে, মানে এক এক সময় আমরা 100% সায়েন্টিফিক ট্রুথ মানে বিশ্বাস করলেও এক সময় এটা পাল্টে যাবে। কোন ট্রুথই 100% ট্রুথ না। পৃথিবীতে ইউনিভার্সাল ট্রুথ বলতে কিছু নেই। জি স্যার, ওইটাই বলছিলাম। আর এটার জন্য যারা একটু পড়াশোনা করতে চান, ফ্রেডরিক নিৎসে নামে একজন ফিলোসফার আছে, ফ্রেডরিক নিৎসে। সে খুবই চমৎকার ব্যাখ্যা দিচ্ছে যে সোসাইটিতে আসলে যে ট্রুথ ইউনিভার্সাল বলে নাই। আসলে সোসাইটিতে ট্রুথ বলতে কিছু নেই। আপনার কাছে যা ট্রুথ, আমার কাছে সেটা ট্রু না। স্যার, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, ভেঙে ভেঙে আসতেছে কথা। জি স্যার, একটু ভেঙে ভেঙে আসে। বলেছি যে জি, স্যার। সোসাইটিতে ইউনিভার্সাল ট্রুথ বলে কিছু নেই, সেই কথা বলেছি। তো সেই সময় পর্যন্ত সবাই জানতো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। মানুষ এই ট্রুথটা বিশ্বাস করতো। তো রাডারে যখন ভারতবর্ষ আবিষ্কার করতে গিয়ে সে চলে গেল আমেরিকাতে, কারণ এই ঘোড়ার উপর নির্ণয় করে কিন্তু আবার রাডার দিক নির্দেশনা নির্ধারণ করা হয়। তো তখন রানীর কাছে এসে বললো যে না, এটা আসলে ট্রুথ না। পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়, অথচ এই ট্রুথের জন্যই মারা গেছে। এই প্রসঙ্গে বললাম আর কি, ট্রুথ আসলে ইউনিভার্সাল ট্রুথ নাই। পর্তুগিজরা চলে আসলো, পর্তুগিজরা বিভিন্ন জায়গায় বাণিজ্য কুটির স্থাপন করলো, এবং এই পর্তুগিজরা বাংলায়, মূলত পর্তুগিজদের আলাদা একটা নাম ছিল, ফিরিঙ্গি। নাম শুনছেন ফিরিঙ্গি? জি স্যার, ফিঙ্গি মানে হচ্ছে বিদেশি আর কি। বিদেশি। এই পর্তুগিজদের বাংলায় নামই ছিল ফিরিঙ্গি। আপনারা থাগ অফ হিন্দুস্তান সিনেমা দেখছেন? জি স্যার, আমির খান আর অমিতাভ বচ্চনের স্যার। হ্যাঁ, আমির খানের সিনেমা, খুবই চমৎকার সিনেমা। আপনাকে সিনেমা দেখেন না? আমি তো অনেক সিনেমা দেখি, ওই সিনেমা পাগল আমি আর কি। তো থাগ অফ হিন্দুস্তান কিন্তু এই আমাদের কাহিনী নিয়ে। থাগ অফ হিন্দুস্তান, এই আমির খান কিন্তু ফিরিঙ্গি মানে পর্তুগিজ। পর্তুগিজদের বাংলায় নাম ছিল ফিরিঙ্গি। তো এই ফিরিঙ্গিরা ব্যবসা বাণিজ্য করতে করতে, ফিরিঙ্গিদের একটা গ্রুপ ছিল যারা প্রচুর পরিমাণ দস্যুতা করত, লুণ্ঠন করত। ওই যে সিনেমাতেও দেখছেন, আমির খানের ক্যারেক্টারে কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁকিবাজি করে টাকা পয়সা নিয়ে নেওয়া, 2 নাম্বারই করা আর কি। এখনো তো বলে যে ফিরিঙ্গি বাজি করো, এটা কি ওইখান ওই থেকে আসছে? হ্যাঁ, ওই জায়গা থেকে আসছে। প্রতিটা শব্দের কিন্তু আলাদা মানে উৎপত্তির কারণ আছে। এই পর্তুগিজদের শায়েস্তা খান, এর আগেও আমি পড়ছি যে শায়েস্তা খান জলদস্যুদের, যারা দস্যুতা করতো তাদের বিতাড়িত করে। তো পর্তুগিজদেরও শায়েস্তা খান পরে বাংলায় থেকে বিতাড়িত করে দেয়। তো এভাবে পর্তুগিজরা আসলো, ব্যবসা বাণিজ্য করলো, রাহাজানি করলো, লুণ্ঠন করলো, চলে গেল। পর্তুগিজদের চ্যাপ্টার শেষ। যাই ডাচ। ডাচ কাদের বলা হয়? স্যার হল্যান্ডের অধিবাসীদের। হল্যান্ডের অধিবাসীকে ডাচ বলা হয়। তারা একটা কোম্পানি প্রতিষ্ঠা করলো, নাম দেন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের উদ্দেশ্য সেম, বিজনেস করা, ব্যবসা করতে আসবে। তো হল্যান্ডের লোকজনও আসলো,
আবার ওই যে আমরা যে সংকর জাতি, এই যে আরো কত জাতি কিন্তু পেয়ে যাচ্ছি। পর্তুগিজরা আসলো, এখন আসলো ডাচ, হল্যান্ডের লোকজন ব্যবসা করার জন্য আসলো। বাট বিদারা নামক একটা জায়গায় যুদ্ধ হয় ইংরেজদের সাথে, বিদারার যুদ্ধ বলে। এই যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়ে যায় ডাচরা। পরাজিত হয়ে গেলে তারা আসলে, পরাজিত ব্যবসায়ীরা আর কি করবে, তখন ভারতবর্ষ থেকে তারা চলে যায়। তো হল্যান্ডরা আসলো ব্যবসা করার জন্য, একটা কোম্পানি স্থাপন করলো, ইংরেজদের সাথে পরাজিত হয়ে গেল, তারা চলে গেল। Okay. তারপরে আর কারা আসলো, ডেনিশ বা দিনেমার। ডেনিশ কারা? ডেনমার্কের ওদেরকে বললাম। তার মানে ডেনমার্কের এরাও আসলো ব্যবসা করতে, তারাও কোম্পানি প্রতিষ্ঠা করলো, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনারা যদি ব্যবসা করতেন কি কোম্পানি প্রতিষ্ঠা করতেন? আচ্ছা, ইসমাত যদি একটা ব্যবসা প্রতিষ্ঠা করতেন, ইসমাতের প্রতিষ্ঠানের নাম হতো কি? স্যার আমার, হুম? স্যার এখনো যাই না স্যার। এমনি মজা করে বলছে, ও হয়তো নাম দিত ইসমত ইস্ট ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, এরকম কিছু একটা ফান। আচ্ছা, ডেনিশরা আসলো, কোম্পানি প্রতিষ্ঠা করলো, বাট ডেনিশরা আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই উইক ছিল, দুর্বল ছিল, ব্যবসা বাণিজ্য ভালো বোঝে নাই আর কি। ব্যবসা বাণিজ্যে বারবার লস খাচ্ছিল। তো আপনারা স্বাভাবিক জানেন যে ব্যবসায় যদি লস হয় তাহলে তারা কি করবে, সেখানে কিন্তু আর ব্যবসা করবে না। যখন ব্যবসায় বারবার লস হয়ে যাচ্ছে, তখন তাদের যে ট্রেড সেন্টার গুলো ছিল সেগুলো ইংরেজদের কাছে বিক্রি করে, কমার্শিয়াল অফিস বা ট্রেড সেন্টার গুলো বিক্রি করে তারা ভারতবর্ষ থেকে চলে যায়। আমরা যেহেতু ইংলিশদের পরে পড়বো, আমরা একটু ফ্রেঞ্চদের পড়ে আসি। ফ্রেঞ্চ পৃথিবীর বুকে কিন্তু খুবই সিভিলাইজড নেশন হচ্ছে ফরাসি। কারণ আমরা ফরাসি বিপ্লবের কথা জানি, আমরা রেনেসার কথা বলেছি আপনাদের। না স্যার, শিল্প ও সাহিত্য বিপ্লব যেটা, সেটা না স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা ও আচ্ছা, তাহলে স্যার বলেন। আচ্ছা, ও একটু জানে। আপনারা কেউ জানেন রেনেসা কি? না স্যার। হ্যাঁ স্যার, জানি না। রেনেসাটা তো একটু জানা দরকার ছিল আপনাদের। স্যার বলেন স্যার। স্যার বিভিন্ন প্রযুক্তি মনে হয় আবিষ্কার হয় নতুন। স্যার বিভিন্ন প্রযুক্তি। ইংল্যান্ডে তখন শিল্প বিপ্লব চলছিল, হচ্ছে ওরা আমাদের দেশ থেকে জিনিসপত্র নিয়ে ওখানে ওদের মনে হয় এরকম কিছু, স্যার আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। ঠিক আছে, স্যার আপনি একটু বলেন স্যার রেনেসা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু শুরু করছি তার মানে তো আমি তো অবশ্যই বলে দেবো। তার আগে একটু জেনে নিই যে আসলে স্যার নীল উৎপাদনের সাথে এটার কোনো রিলেশন আছে? না না না, কোনো রিলেশন নেই, এটা অনেক আগের। তখন স্যার টেক্সটাইল, তারপর হচ্ছে স্যার এই যে মানে মানে কমিউনিকেশনের যে ব্যবস্থাগুলো স্যার, সেগুলো স্যার উন্নতি হওয়া শুরু হচ্ছিল স্যার। নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা শুরু হয় তখন থেকে। ইসমত যেগুলো বলছে ওগুলো আসলে রেনেসান্সের প্রভাব আর কি, ওইগুলো একটু খুব ভালো বলতে পারছে। একটু রেনেসান্স নিয়ে আমরা জেনে আসি, আপনাদের এগুলো একটু জানা দরকার, ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবেই জানা দরকার। আচ্ছা, আপনারা কি জানেন ইউরোপীয় সোসাইটি, বলবো আর কি, ইউরোপীয় সোসাইটিতে এক সময় বেহেশতের সার্টিফিকেট বিক্রি হতো, জানেন এটা? পোপরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতো। এটা কতটুকু সায়েন্টিফিক আর কতটুকু ইললজিক্যাল? স্যার মানে এটা মানুষ কিভাবে সম্ভব? স্যার অনেক আগে বললে স্যার মানা যায় স্যার। কিছুদিন আগে স্যার একটা নিউজ দেখছিলাম স্যার, ইন্ডিয়ান এক লোক স্যার মঙ্গল গ্রহে আর চাঁদে স্যার জমি বিক্রি করছে স্যার, করে স্যার সে কোটিপতি হয়ে গেছে স্যার। পরে স্যার পুলিশ তারে ধরছে স্যার। হ্যাঁ, মাশরাকুল কি বলতে চাচ্ছেন? স্যার যে বিভিন্ন টিভি সিরিজে দেখাচ্ছে ব্যাপটাইজ, মানে ওই যে পানিতে ডুবায় যে স্যার ইয়া করে ওরকম টাইপের। আচ্ছা না, আমি বলি, না হলে একটু তালগোল পেকে যাবে। আচ্ছা, রেনেসান্স মানে রিবার্থ অফ গ্রিক এন্ড রোমান নলেজ, রিভাইভালিজম এটাকে বলা হয়। রেনেসান্স মানে পুনর্জাগরণ। কিসের পুনর্জাগরণ? গ্রিক এবং রোমান যে জ্ঞান ছিল সেই জ্ঞানের পুনর্জাগরণকে বলা হয় রেনেসান্স। 15th সেঞ্চুরির দিকে আসলে রেনেসান্সের যাত্রা শুরু হয়। মানে রেনেসান্সের আগে একদম অ্যানশিয়েন্টে গ্রিক এবং রোমান নলেজটা সায়েন্টিফিক নলেজ ছিল। তখন মানুষ ফিজিক্স চর্চা করতো, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোলজি এগুলো চর্চা করতো। আরো একটা সিনেমার কথা বলি, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি নিয়ে, সিনেমাটার নামটা ভুলে গেলাম।
আগোরা সিনেমা দেখেছেন কেউ? আগোরা, কেউ আগোরা সিনেমা দেখেছেন? এটা কোন সালের ছবি? আচ্ছা, এটা একটা ইংলিশ সিনেমা, এক্সাক্ট বলতে পারবো না। আচ্ছা দেখেন, যাই হোক, আগোরা সিনেমাটা আপনারা যারা আলেকজান্দ্রিয়া লাইব্রেরির কথা শুনেছেন, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি কিভাবে পুড়িয়ে দেওয়া হয় সেটা নিয়ে, এবং হাইপেশিয়া নামে যে একটা মহিলা ছিল, যে আর্কিমিডিসেরও হাজার খানেক বছর আগে এই যে পৃথিবী, চন্দ্রের, সূর্যের যে ঘোরার কাহিনী, এগুলো নিয়ে আবিষ্কার করে ফেলে। বাট ইতিহাসে সবসময় মেয়েদের জ্ঞানের ক্ষেত্রে দমিয়ে রাখা হয়, পরবর্তীতে তাকে ব্লাসফেমি অপবাদ দিয়ে মেরে ফেলা হয়। আমি বলতে চাচ্ছি যে গ্রিক এবং রোমান নলেজ অনেক আগে থেকেই সায়েন্টিফিক ছিল, অথচ মাঝখানে এই নলেজটা স্থিমিত হয়ে যায়, মানুষ অন্ধকার যুগে প্রবেশ করে, সেটাই আনসাইন্টিফিক হয়ে যায়, যে বিশ্বাস করতো পোপের কাছে গিয়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। তো পোপে গিয়ে বলতো যে আমি জীবনে এত এত পাপ করছি, তখন পোপ ক্যালকুলেশন করতো যে তার আসলে পাপের পরিমাণ কত, সেই ক্যালকুলেশন করে একটা অ্যামাউন্ট বের করতো, যে 2 লাখ টাকা। তখন 2 লাখ টাকা দিলে পোপ একটা সার্টিফিকেট দিয়ে দিত, যে সার্টিফাইড ফর হেভেন। এরকম ব্যবসা ছিল, মানে জ্ঞান বিজ্ঞান খুবই স্থিমিত হয়ে গেছিল। স্যার নটর ডেমের যে নতুন একজন কি মানে একজন ফাদার মেবি এসেছিল, যে পোপ ফ্রান্সিস, তার ওই সাইড থেকে ওই ভাবে মানে তারা আসে, তাদের বংশধর কিভাবে মানে আসছে? রাইট, এটা পোপদের ঘটনা আর কি। তখন দুইজন ব্যক্তি, মার্টিন লুথার এবং কেলভিন নামে দুইজন ব্যক্তি দেখলো যে না, আসলে পোপরা তো ব্যবসা করতেছে, এটা নিয়ে তো মানুষকে বোঝানো উচিত। তারা প্রোটেস্ট করা শুরু করলো। পরে ক্রিশ্চিয়ানিটির 2টা ভাগ হয়ে গেল, ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। পোপরা মূলত ক্যাথলিক, ক্রিশ্চিয়ানিটি 2টা ভাগ হয়ে গেল। মানুষজনকে বোঝানো শুরু করলো যে আসলে এটা বিশ্বাসযোগ্য না, তোমাদের আসলে কাজ করতে হবে, কাজ করলেই আসলে টাকা পয়সা ইনকাম করতে হবে। মূলত তারা দুইজন হচ্ছে রিলিজিয়াস রিফর্মার ছিলেন। তো মানুষকে বোঝানোর চেষ্টা করলো তোমরা আসলে কাজ করতে যাও, পোপের কাছে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় না, কাজকর্ম করলে, টাকা পয়সা ইনকাম করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, সহজ কথা। তো কাজ করতে গেলে কি করতে হবে? ইন্ডাস্ট্রিতে যেতে হবে, বেশি বেশি কাজ করতে হবে। তার জন্য আমাদের সায়েন্টিফিক নলেজ দরকার। এবং এর পরবর্তীতে ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেছে, ধীরে ধীরে মানুষ সায়েন্টিফিক চিন্তা করা শিখছে, স্ট্রিম ইঞ্জিন আবিষ্কার হয়ে যায়। স্ট্রিম ইঞ্জিন আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য খুবই বড় একটা ভূমিকা রাখে, স্ট্রিম ইঞ্জিন আবিষ্কার করা। যখনই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, তার মানে শহরে প্রচুর পরিমাণ কলকারখানা হচ্ছে, তখন সব মানুষজন শহরে কাজ করা শুরু করতে যাচ্ছে, মানুষ নতুন নতুন জ্ঞান আবিষ্কার করা শুরু করতে যাচ্ছে। পেইন্টিং এর ক্ষেত্রে নতুন পেইন্টিং চলে আসতেছে, নতুন নতুন জ্ঞান শাখা তৈরি হচ্ছে, সাবজেক্ট তৈরি হচ্ছে। যেমন তখন সোশিওলজির জন্ম হয়, বিভিন্ন সাবজেক্টের জন্ম হয়, মানুষ চিন্তা করা শেখে, সায়েন্সের বিপ্লব ঘটে। মানে রেনেসান্সের ফলে বিজ্ঞান, আর্ট, সাহিত্য, চিত্র সকল কিছুতে বৈজ্ঞানিক পরিবর্তন চলে আসে রেনেসান্সের ফলে। বাট রেনেসান্সের আগে মানুষের অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা। যত জ্ঞান শাখার জন্ম বেশিরভাগ গুলোই রেনেসান্সের পরে, কারণ রেনেসান্সের পরে মানুষের সায়েন্টিফিক থিঙ্কিং চলে আসে। তখন মানুষ সোসাইটি নিয়ে চিন্তা করা শেখে, মার্কেট নিয়ে চিন্তা করা থাকে, তখন হয়তো মার্কেটিং এর জন্ম হয়। সোসাইটি নিয়ে চিন্তা করা শেখে, সোশিওলজির জন্ম হয়। এইভাবে জ্ঞান শাখাগুলো কিন্তু রেনেসান্সের পরে বেশিরভাগ জন্ম। আর কিছু তো ক্লাসিক জ্ঞান শাখা আছে, ফিলোসফি, ম্যাথমেটিক্স, এগুলো তো আছে। এটা হচ্ছে রেনেসান্স। আচ্ছা, এটা আসলে এই ফ্রেঞ্চদের কথা বলতে গিয়ে, তো ফ্রেঞ্চ রেভলিউশন আমাদের ইতিহাসে একটা বড় ঘটনা। আমি আসলে প্রসঙ্গক্রমে বলতেছিলাম যে ফ্রেঞ্চরা অনেক আগে থেকেই খুবই সিভিলাইজড নেশন, খুবই সভ্য, আসলে ভদ্র সভ্য জাতি। আপনারা যা এখনো যদি দেশের বাইরে ফ্রেঞ্চ পিপুলকে দেখেন, খুবই পোলাইট এবং সিভিলাইজড নেশন। তো তারাও ব্যবসা করার জন্য আসে, প্রতিষ্ঠা করেন ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাট কয়েকবার ইংরেজদের সাথে যুদ্ধ হয় এবং পরাজিত হয়ে তারাও ইন্ডিয়া থেকে চলে যায়। পর্তুগিজ আসলো, চলে গেল। ডাচরা আসলো, তারাও চলে গেল। ডেনিশ আসলো, চলে গেল। ফ্রেঞ্চ আসলো, চলে গেল। থাকলো কারা? স্যার ইংরেজ। ইংরেজ। এইবার ব্রিটিশদের কাহিনীতে আসেন।
আসল কাহিনী। আচ্ছা, যতটুকু বললাম কোনো কনফিউশন আছে? স্যার একটা কোশ্চেন স্যার। It's not অবশ্যই। স্যার আর্কিমিডিসের আগে স্যার যেই মহিলা স্যার এই যে মানে চন্দ্র সূর্য ঘোরা নিয়ে যে স্যার মানে ওদের কক্ষপথ নিয়ে যে বলছিল ওনার নাম জানি কি বলছিলেন? হাইপেশিয়া। সিনেমাটার নাম হচ্ছে আগোরা, খুবই চমৎকার সিনেমা। এবং আপনার আলেকজান্দ্রিয়া লাইব্রেরির নাম হয়তো শুনে থাকবেন, খুবই বিখ্যাত একটা লাইব্রেরি। ওই লাইব্রেরিটা পুড়িয়ে দেয়। ধর্মীয় উগ্রতা যে কিভাবে কাজ করে এই সিনেমা দেখলে বোঝা যায়। সিনেমাটার নাম হচ্ছে আগোরা। আর কিছুটা মানে হিস্টোরিক্যাল মুভি, কিন্তু ইতিহাস ভিত্তিক, পুরো ইতিহাসকে সবসময় ফুটাই নিয়ে আসে না, সিনেমার একটা কমার্শিয়াল বেনিফিট থাকে সেই কারণে। আর কারো কোনো কনফিউশন যতটুকু আমরা পড়লাম? স্যার আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটা কি বাগদাদে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ছিল। তারপরে আরো প্রশ্ন ছিল হ্যাঁ সঞ্জিতা। স্যার, তাহলে মানে এই যে সবাই আসলো চলে গেল, এর মধ্যে এই দেশের উপমহাদেশের কোনো মানুষের কোনো মানে মুভমেন্ট ছিল না? কিরকম মুভমেন্ট? মানে মানে এদেরকে তাড়ানোর বা পরে যেটা ব্রিটিশদের প্রতি হলো, ইংরেজদের তাড়াবে, তো সেটা এই যে ডাচ আসলো, পর্তুগিজ আসলো, এদের প্রতি কোনো বিরূপ মানে মন্তব্য ছিল না এদেশের মানে উপমহাদেশের মানুষের? আচ্ছা, আপনারা খুবই চমৎকার। বিরূপটা শুধু পর্তুগিজদের ছিল, কারণ পর্তুগিজরা বেশি লুণ্ঠন করতো, লোকজনকে অত্যাচার করতো। এই জন্য পর্তুগিজদের ওই যে আমাদের যে সুবেদার ছিল শায়েস্তা খান, উনি শায়েস্তা করে বিদায় করে আর কি। আর বাকিরা ব্যবসা করতো। ফ্রেঞ্চদের সাথে ভারতবর্ষের খুবই ভালো ব্যবসা বাণিজ্য সম্পর্ক ছিল, খুবই চমৎকার ব্যবসা বাণিজ্য সম্পর্ক ছিল। ইভেন ফ্রেঞ্চদের, এজন্যই ফ্রেঞ্চদের সাথে পরবর্তীতে ইংরেজদের বেঁধে যায় আর কি। ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য ফ্রেঞ্চদের সাথে খুবই ভালো হচ্ছিল, এটা আসলে ইংরেজদের একটা চক্ষুশূল ছিল। আর আপনার প্রশ্নে আরো একটা এক্সটেনশন হচ্ছে যে বাকি এরা কিন্তু ব্যবসা করতে আসছে, বাট ইংরেজরা ব্যবসা করার নামে এখানে কিন্তু শাসন করতে আসছে, যে কারণে আসলে ইংরেজদের প্রতি বিদ্রোহ। অন্যরা কিন্তু আসলে কেউ শাসন করতে আসেনি, এখন পর্যন্ত তাদের ইন্টেনশনে ছিল না। স্যার তাদের মোটোটা হচ্ছে কলোনি স্থাপন করা। তো আমরা গল্পটা শুরু করি। কিছু ব্যক্তি রানী এলিজাবেথের কাছ থেকে একটা সার্টিফিকেট নিলেন যে আমরা আসলে ভারতবর্ষে একটা ব্যবসা বাণিজ্য করতে চাই, একটা সার্টিফিকেট দিয়ে দেন। রানী এলিজাবেথের কাছ থেকে একটা সার্টিফিকেট নিলেন মনোপলি বিজনেস করার। আপনারা বিজনেসের স্টুডেন্ট, মনোপলি বিজনেস কি বলেন? স্যার একচেটিয়া ব্যবসা, মানে একজন সেলার থাকে, একজন সেলার থাকে। যেমন বাস্তব আসে বর্তমানে মার্কেট থেকে আমরা যদি আমরা মনোপলি বিজনেসের তুলনা করি, কোন কোম্পানি বা কাদেরকে মনোপলি বলতে পারি? স্যার প্রাণ আরএফএল। আমার মনে হয়, আমিও যদি বিজনেসের স্টুডেন্ট না, মনোপলি বিজনেসের আরো একটা শর্ত আছে, একটু দেখেন মিল হয় কিনা, বা যদি ইনকারেক্ট হয় আমাকে একটু কারেক্ট করে দিবেন। যেখানে যে সেলার সেই আসলে পণ্যর কোয়ালিটি এবং প্রাইস নির্ধারণ করে দেয়। যেমন ফেয়ার অ্যান্ড লাভলির যে দামটা লেখা থাকে সেটাই, আপনি কিন্তু আসলে ফেয়ার অ্যান্ড লাভলির দাম নিয়ে বার্গেনিং করেন না। অথবা পান আর বালতিটা ওখানে বার্গেনিং পাওয়ার কম হয়ে যায়। হ্যাঁ, বার্গেনিং, এটাও মনোপলি বিজনেস। তার মানে আমি ঠিক আছি না? জি স্যার রানীর কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসে। আচ্ছা, রানী এলিজাবেথের কথা মনে পড়ে গেল, তো আবার আর একটা কথা মনে পড়ে গেল। ইংলিশ লিটারেচারে কেউ আছেন? ওরা জিজ্ঞেস করবো না, লিটারেচার না বাট ইংলিশ। ওই ইংলিশটা কিন্তু আসলে ইংলিশ সাবজেক্টটা তো ইংলিশ না, ইংলিশটা একটা ভাষা, বাট ইংলিশ সাবজেক্ট লিটারেচার। আপনি তো আলটিমেটলি লিটারেচারই পড়েন, এই জন্য। লিঙ্গুইস্টিকও আছে। আচ্ছা কাদিজা, আপনাদের ইংলিশ লিটারেচারের হিস্ট্রিতে একটা এজ আছে, এলিজাবেথিয়ান এজ, রাইট? ওইটা এখন আমি জানি না, কোনো কোর্স
আমার করা হয়নি, আমি শুধু ইন্টারোগ্যাটরি কোর্স করা হয়েছে। ঠিক আছে, পড়তে যাবেন তখন এই কোর্সে যে পড়ছিলেন সেটা মনে পড়বে। তো রানী এলিজাবেথের একটা উপাধি ছিল, শি ওয়াজ দ্য ভার্জিন কুইন। এবং এলিজাবেথের এই যে আরো কিছু বৈশিষ্ট্য ছিল। এলিজাবেথের সময় ইউরোপিয়ান সোসাইটি তখন সিভিল ওয়ার, গৃহযুদ্ধ চলে আর কি। পরে গৃহযুদ্ধ হওয়ার আরো কারণ আছে। পোপদের মধ্যে একটা নিয়ম ছিল যে ডিভোর্স দিলে আবার বিয়ে করা যাবে না আর কি। বাট এলিজাবেথের বাবা ডিভোর্স দিয়ে তার আগের ওয়াইফকে আনতে চায়, আবার আরেকটা বিয়ে করতে চায়। এই কারণে তখন আসলে খ্রিস্টানদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব, পোপ এবং পোপ বিরোধীর মধ্যে বা রাজার মধ্যে ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়। তখন রানী এলিজাবেথ এই সিভিল ওয়ার, গৃহযুদ্ধকে সলভ করার জন্য একটা নতুন ধর্মীয় প্রথা চালু করে। সেটার নাম হচ্ছে অ্যাংলিক্যানিজম, মানে ইংল্যান্ড ভিত্তিক ক্রিশ্চিয়ানিটি। বলছে আমরা পোপদেরও মানি না, আমরা মানে ক্যাথলিকদের ধর্ম মানি না, আমরা প্রোটেস্ট্যান্টদের দাও মানি না, আমরা আসলে ইংল্যান্ড ভিত্তিক একটা ক্রিশ্চিয়ানিটিকে মানবো। মানে এভাবে পরবর্তীতে উনি সিভিল ওয়ারটা সলভ করে দেন। এবং ইংলিশ লিটারেচারেও রানী এলিজাবেথের সময় অনেক বড় কন্ট্রিবিউশন আছে। এটা হচ্ছে রানী এলিজাবেথ। তো আমরা এলিজাবেথিয়ান ছিলাম, যে এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিল ব্যবসা বাণিজ্য করার জন্য। ক্যাপ্টেন হকিন্সকে পাঠানো হলো এই সার্টিফিকেট নিয়ে। তখন কিং ছিল ফার্স্ট জেমস, ইংল্যান্ডের কিং ছিল ফার্স্ট জেমস। তার কাছ থেকে সার্টিফিকেটটা নিয়ে এসে রানীর কাছ থেকে তো অনুমতি নেওয়া আছে। আর সার্টিফিকেট নিয়ে প্রথমে সম্রাট আকবরের সাথে দেখা করলেন, পরবর্তীতে জাহাঙ্গীরের সাথে দেখা করলেন যে আমরা আসলে ব্যবসা বাণিজ্য করতে চাই। তো সার্টিফিকেটটা কারা নিত এলিজাবেথের কাছ থেকে? এটা ইউরোপের কিছু বণিক ব্যবসায়ী ব্যক্তি। তো আমাদের মুঘল সম্রাট ইংল্যান্ডের রানী একটা চিঠি লিখেছেন, সার্টিফিকেট দিয়েছেন যে তারা ব্যবসা বাণিজ্য করতে চায়। এটা না করতে পারবে? না করার কিন্তু অনুমতি নেই। আর আমাদের সম্রাটরা তো এমনিতেই উদার, পছন্দ হলেই গলার মালা খুলে দিত, তাই না? মুক্তার মালা, হীরার মালা। এইভাবে আসলে পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর একটু অসুস্থ ছিলেন। পরে একবার পরে তো জাহাঙ্গীর আসে ক্ষমতায়। তো জাহাঙ্গীর মানে একটা ঘটনা আছে এখানে, একটা ছোট্ট ইন্টারেস্টিং ঘটনা আছে। সম্রাট জাহাঙ্গীর যখন অসুস্থ তখন ইংরেজরা একজন ডক্টর পাঠায়। মানে এটাও আসলে মূলত ইংরেজদের কিন্তু সুদূর প্রসারী চিন্তা ভাবনা, যার কারণে তারা পাকাপোক্ত হয়ে ভিত্তিটা গাড়তে যাচ্ছে। স্যার এটা স্যার সত্য ঘটনা ছিল স্যার, এই যে মানে ট্যাক্স ফ্রি যে ব্যবসাটা স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো তারা টমাস রো কে পাঠায়, সে একজন ডক্টর ছিল। এবং এই টমাস রো জাহাজে এত বুদ্ধিমান ছিল, জাহাজে আসতে আসতে আমাদের সকল লোকাল ভাষা শিখে ফেলে জাহাজের মাঝি মাল্লাদের কাছে। তো টমাস রো ডাক্তার ছিল, তারা তো ইংল্যান্ডে তখন তো মেডিসিনের অনেক ডেভেলপ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ইংল্যান্ডের মেডিসিনের ডেভেলপের সাথে আবার আরো একটা গল্প মনে পড়ে গেল। ফিজিশিয়ান একটা মুভি আছে ইবনে সিনাকে নিয়ে তৈরি, আপনারা কেউ দেখে থাকলে। ফিজিশিয়ান, দ্য ফিজিশিয়ান, যদিও সিনেমার শেষে একটু কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে। মানে কিভাবে ইবনে সিনা সম্পর্কে মানে কিছু জিনিস জানি আর কি। ফিজিশিয়ান সিনেমাটা দেখলে তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন, কিভাবে তখন আরব অঞ্চলটাতে মুসলিমরা চিকিৎসা বিজ্ঞানে কত উন্নয়ন করে ফেলছিল, ফিজিশিয়ান মুভিটাতে দেখা যায় আর কি। এবং পরবর্তীতে কিন্তু ইবনে সিনার কাছ থেকেই আশেপাশে আরব থেকে ইউরোপের চারদিকে কিন্তু মেডিকেল সায়েন্সের এই বিষয়টা চলে যায়, বিশেষ করে সার্জারির বিষয়টা। মুসলিমদের কিন্তু বড় কন্ট্রিবিউশন আছে আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে। স্যার রেনেসাঁর ভিতরেও তো আছে, কারণ মুসলিমরাই কিন্তু ওইসব সব তথ্য বের করে ছড়িয়ে দিছিল। এছাড়াও স্যার প্রত্যেকটা সেক্টরে স্যার মানে যেমন স্যার কেমিস্ট্রির ক্ষেত্রেও স্যার মানে কেমিস্ট্রির জনক স্যার হওয়ার কথা ছিল স্যার জাবির ইবনে হাইয়ান, তারপর হচ্ছে মেডিকেলের স্যার ইবনে সিনা। কিন্তু স্যার এগুলোতে স্যার হচ্ছে এখন মানে ওরা স্যার মানে দিতে চায় না, বা যে কোনো একটা মানে কাহিনী করে হচ্ছে স্যার ওদেরকে সরায় নিছে। মানে বলা হয়ে থাকে যে স্যার জাবির ইবনে হাইয়ান নাকি স্যার মাটি মানে এমন একটা ফর্মুলা আবিষ্কার করছিল যেটা হচ্ছে স্যার
মানে মাটি থেকে হচ্ছে স্যার মানে গোল্ড বানাইতে পারতো উনি। পরে হচ্ছে দুনিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, যার কারণে হচ্ছে উনি নাকি ওই ফর্মুলা ধ্বংস করে দিছিল স্যার। এটা হচ্ছে গ্লোবাল পাওয়ারে যারা থাকে তারাই আসলে জ্ঞানটা কন্ট্রোল করে। আপনি যেমন বাংলাদেশের একজন হয়ে বাংলাদেশ কিন্তু কখনোই ভ্যাকসিন 100 যদি আবিষ্কার করেও ফেলে 100% রিকগনিশন পাবে না, এটা লিখে নেন। বিকজ গ্লোবাল পাওয়ারে যারা আছে তারা এটা ট্রায়াল এন্ড এরর প্রসেসে দিয়ে এটা ভুল প্রমাণ করবে এবং দে উইল সেল দ্য সাথে যেরকম হয়েছিল রেডিও ভ্যাকসিন আবিষ্কার করলে রাশিয়া করবে, চায়না করবে। এটা তো স্যার পুরো একটা বিজনেস স্যার, সো কেউই চাবে না স্যার ইয়ে করার জন্য স্যার বাংলাদেশ হুট করে স্যার এত টাকা পয়সা কামায় না বা এমন কিছু। কারণ এখন যদি স্যার এটা দেয় তাহলে স্যার পুরোটা স্যার বিজনেস বাংলাদেশ কন্ট্রোল করবে। স্যারের লাইন কি কেটে গেছে? অফলাইন গেছে স্যার। স্যার মেবি নেট চলে গেছে। হঠাৎ করে আমার ইন্টারনেটটা রিজার্ভ হয়ে গেছে, এই জন্য আমি কানেক্ট করতে পারছি না। আচ্ছা, আপনাদের ক্লাস থেকে আমার আসলে দুইজনের ফোন নাম্বার নিয়ে রাখা দরকার। আমার এরকম সিচুয়েশন হলে আমি যেন আপনাকে কোনো ইনফর্ম করতে পারি। ক্লাস শেষে আমাকে দুইজনের, আপনাদের মধ্যে থেকে দুইজনের একটা ছেলে এবং একটা মেয়ের নাম্বার আমাকে মেইল করে দিবেন, আমি বলবো কে কে দিবেন আর কি, তাহলে আমার কমিউনিকেশন করতে সুবিধা হবে। শোনা যাচ্ছে এখন? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা এখানে ছিলাম যে টমাস রো নামে একজন ডক্টর আসলো, সে সম্রাটকে সেবা যত্ন করে সুস্থ করলেন, আরো কিছু উপঢৌকন দিলেন, সম্রাট খুবই খুশি, ব্যবসা বাণিজ্য করতে দিলেন। পরবর্তীতে তারা একটা দুর্গ নির্মাণ করলেন, সেই দুর্গটার নাম ছিল ফোর্ট উইলিয়াম। দুর্গ নির্মাণ করে, পরীক্ষা খনন করে, যেহেতু তাদের পরিকল্পনা এখানে কলোনি প্রতিষ্ঠা করা, এই দুর্গর কিন্তু একটা গোপন উদ্দেশ্য ছিল যে এইখানে যারা নিউ সিভিলিয়ান বা নতুন যারা সেনাবাহিনীতে যোগ দেবে তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হবে। তাদের তো সামরিক বাহিনী লাগবে যদি এখানে কলোনি স্থাপন করতে চায়, তাই না? শুধু ফোর্ট উইলিয়াম দুর্গই তৈরি করে না, পরবর্তীতে একটা কলেজ তৈরি করে, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। এবং এই কলেজ তৈরির মূলত উদ্দেশ্য ছিল যেমন সৈন্যগুলো ইউরোপ থেকে আসবে ভারতবর্ষে, ভারতবর্ষের ভাষা, সাহিত্য, ইভেন ভারতবর্ষের গালি, এগুলো যদি না শেখে তাহলে এই দেশের মানুষকে কন্ট্রোল করা যাবে? ইভেন এই দেশের কি ধরনের গান হয়, কি ধরনের সাহিত্য চর্চা হয়। সো এই জন্য তারা একটা প্রতিষ্ঠান তৈরি করেন ফোর্ট উইলিয়াম কলেজ। মূলত যে সিভিলিয়ান আসবে তাদেরকে ট্রেনিং এর পাশাপাশি ভারতবর্ষীয় ভাষা, সাহিত্য, মানুষের কৃষ্টি, কালচার, এগুলো সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য এটা তৈরি করে। বাট ইভেনচুয়ালি এই ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাহিত্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাপক কন্ট্রিবিউশন রাখে। মুঘল সম্রাট ফররুখশিয়ার এসে একটা কি বলে যুগান্তকারী খারাপ সিদ্ধান্ত নেয়। যুগান্তকারী খারাপ এই জন্যই যে বাৎসরিক 3000 টাকার বিনিময়ে তারা আসলে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, তাদের কোনোটা আর ট্যাক্স দিতে হবে না, বছরে 3000 টাকা দেবে।
তারা আসলে শুল্ক মুক্ত ভাবে বাণিজ্য করতে পারবে। এই যে এই সিদ্ধান্ত, এর ফলে মূলত ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য ব্যাপক প্রতিপত্তি বাড়তে শুরু করে, এবং এটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে এটা একটা তাদের মুক্তির জন্য একটা বড় সার্টিফিকেট। সম্রাট এসে তাদেরকে মাত্র স্যার, 3000 টাকা। স্যার এই যে ইংরেজদের যে ভাষা শেখার জন্য নাকি তারা স্যার বিভিন্ন ধরনের কোড ইউজ করতো, যেমন এই সত্যজিৎ রায়ের ফেলুদা বইয়ের মধ্যে উল্লেখ করা আছে যে তারা বলতো যে দেয়ার ওয়াজ এ ব্রাউন ক্রো, মানে এটা তারা বুঝাইতো যে দারওয়াজা বন্ধ করো। এরকম নাকি স্যার বিভিন্ন ধরনের কোড ছিল তাদের, যাতে মানে মানে ভাষাটা তারা ইজিলি শিখতে পারে। থাকতে পারে, কারণ তারা কিন্তু এখানে, আপনারা যদি সিনেমাগুলো দেখেন, ওরা নিজেরা কিন্তু সিনেমাতেই, যে সিনেমাগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি, সিনেমাতে ওরা কিন্তু নিজেদের মধ্যে ইংরেজ কথা বলতেছে, বাট হিন্দি বোঝে, অন্য ভাষা বোঝে, তার মানে কিন্তু আসলে তারা বুঝতো আর কি, এবং কথা বলতে পারতো। মানে ভাষাটা খুব দ্রুত রপ্ত করে ফেলছে। পরবর্তীতে তারা সুরাটে, হুগলিতে, কাশিমবাজার, কলকাতা, গোবিন্দপুর, বিভিন্ন জায়গায় তারা বাণিজ্য কুটির স্থাপন করে, জায়গা কিনে নেয়, এবং কলকাতা, গোবিন্দপুর এই জায়গাটা কিনে নিয়ে মূলত ফোর্ট উইলিয়াম, যে তাদের দুর্গটা কিনে, পরবর্তীতে আশেপাশের 38টা গ্রাম কিনে নেয়। মানে এই যে ধীরে ধীরে নবাবদের সাথে কেন বাঁধবে বোঝা যাচ্ছে, তারা কিন্তু জায়গা কিনে নিচ্ছে, শুধু ব্যবসা বাণিজ্য না, এখন জায়গা কিনে নিচ্ছে, এবং বছরে তাদেরকে 3000 টাকা দিতে হয় মুঘল সম্রাটকে। তারা বঙ্গদেশের এদিকেও চলে আসলো, দখল করলো, এখন চলে আসে। তো ফাইনালি বাঁধলো কার সাথে? ফাইনালি কনফ্লিক্টটা ঘোরতর হলো কার সাথে? ব্রিটিশদের। এই তো বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে। সিরাজউদ্দৌলার সাথে। এখন বলেন না, কেউ একজন বলেন পলাশী যুদ্ধের কারণ কি ছিল আপনাদের জানা মতে? স্যার এই যে স্যার মেইনলি স্যার হচ্ছে ক্ষমতা দখল আর কি। আর তখন স্যার নবাব পরিবারের মধ্যে হচ্ছে যখন স্যার ইয়েকে নিয়োগ দেয়, মানে সম্রাট হিসেবে তখন স্যার নিয়োগ দেয় আলীবর্দী খান, কি যেন বলে, আরে ওনার নাম ভুলে গেছি শেষ নবাবের নাম জানি, সিরাজউদ্দৌলাকে। তখন হচ্ছে স্যার সিরাজউদ্দৌলা স্যার ফ্যামিলির মধ্যে স্যার ইন্টারনাল কিছু ঝামেলা চলতেছিল, তো যার কারণে হচ্ছে ওদেরকে স্যার হেল্প করতে আসে স্যার হচ্ছে ব্রিটিশরা আর কি। ব্রিটিশরা সামহাউ জানতে পারছিল, তখন স্যার ঘরসিটি বেগমের সাথে হচ্ছে ওরা স্যার ইয়ে করছিল। আচ্ছা, থ্যাংক ইউ ইসমাত। আচ্ছা, আমি আরো একটু বলে দিই তাহলে ভালো হবে। আমি এখানে কিছু সহজ সহজ কারণ লিখে দিছি, যে কজ, মানে যুদ্ধ কেন সংগঠিত হলো সেগুলোর কারণ। আমরা পরাজয়ের কারণ পরে দেখবো যে মির্জাফরের কি কাহিনী ছিল। প্রথমত, নবাব যখন সিংহাসনে বসে তখন ব্রিটিশরা কার্টেসি শো করেনি। কার্টেসি শো বলতে, আপনার এলাকায় যদি নতুন ডিসি আসে, দেখবেন যে এমপি, চেয়ারম্যান সবাই গিয়ে ফুল, উপঢৌকন, মাছ, মাংস কিনে দিয়ে আসে, যে নতুন স্যার আসছে। তো এটা কিন্তু একটা এক্সপেকটেশন। নবাব যখন সিংহাসনে বসে, সে চাচ্ছিল যে ব্রিটিশরা একটু কার্টেসি শো করবে, তারা এইখানে ব্যবসা বাণিজ্য হ্যালো স্যার। হ্যালো স্যার। আবার নেট চলে গেছে মেবি। হ্যালো, আপনার কথাগুলো ভাবে শোনা যায় না, আপনার কথাগুলো অনেক রিলেভেন্ট থাকে, তো ওগুলো একটু শুনলে আমাদের জন্য ভালো হতো, একটু জোরে বললে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলতে হচ্ছে নবাবের যারা আসলে বিশ্বাসঘাতক ছিল, বা নবাবের যারা শত্রু ছিল, তাদেরকেও শেল্টার দিচ্ছিল ব্রিটিশরা। ফলে নবাবের প্রতি অ্যারোগ্যান্ট ম্যানার করছে তারা, জনগণের টর্চার করে, নবাবের নিষেধ মানে না, নবাবকে কার্টেসি শো করে না, আলটিমেটলি নবাবের সাথে আসলে বেঁধে যায়, নবাবের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এখন দ্বিতীয় আমাদের জানার বিষয়, নবাবের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু নবাব কেন পরাজিত হয়ে গেল? কেউ একজন বলে। স্যার নবাবের মির্জাফর তো পরাজয়ের কারণ।
স্যার মির্জাফর ওই 50,000 সৈন্য নিয়ে পিছে দাঁড়িয়ে ছিল, বিশ্বাসঘাতকতার জন্য। আর আর 5,000 সৈন্য দিয়ে শুধু যুদ্ধ করতে গেছে সিরাজউদ্দৌলা, তো যার কারণে তারা হাইরা যায়। হ্যাঁ। গল্পটা একটু মনে রাখেন, নবাব কিন্তু এই যে তার মানে নবাবের সাথে যখন বেঁধে গেল, নবাব কিন্তু ব্রিটিশদের কাছ থেকে কাশিম বাজার এবং কলকাতা দখল করে ফেলে। নবাব কিন্তু প্রথম পর্যায়ে, এটা আপনারা জানেন কিনা, ব্রিটিশদের কাছ থেকে তাদের কাশিম বাজার এবং কলকাতা দখল করে ফেলে। তার মানে ব্রিটিশরা এখন আর কোনো উপায় নেই। বাংলাতে যদি ব্রিটিশরা থাকতে চায়, ব্রিটিশদের দুইটা পদ্ধতি, হয় আত্মসমর্পণ করতে হবে, না হলে প্রতিশোধ নিতে হবে। তো ব্রিটিশরা দ্বিতীয় পদ্ধতি গেল, তারা প্রতিশোধ নিতে চায়। তখন কলকাতার গ্রেট ছিল আর কি, এবং রবার্ট ক্লাইভ তখন মাদ্রাজে ছিল। তো রবার্ট ক্লাইভের কাছে যোগাযোগ করলেন যে আমার অনেক সৈন্য দরকার, আপনি আসেন চলে। তো রবার্ট ক্লাইভ আরো সৈন্য সামন্ত নিয়ে চলে আসলেন। এসে নবাবের সাথে নবাবের কাছ থেকে কিন্তু কলকাতা আবার দখল করে নিলেন। মানে সিরাজউদ্দৌলা কিন্তু কলকাতা একবার দখল করে নিয়েছিলেন, পরবর্তীতে ইংরেজরা আবার দখল করে নিল। কারে এবং যেন ইংরেজরা বসায় এখানে, কিন্তু মানে সে পলিয়া চলে যায়, যুদ্ধ আর করে না। ইংরেজরা মূলত কিন্তু এখন থেকে ষড়যন্ত্র শুরু করে যে না, নবাবের সাথে করতে পারবো হলে আমাদের আসলে কূটকৌশল নিতে হবে, ষড়যন্ত্র করতে হবে। ষড়যন্ত্রের হাতিয়ার স্বরূপ কারা কারা নবাবের মন্ত্রী পরিষদে নবাবকে পছন্দ করে না, এরকম ব্যক্তিকে খোঁজ করো। এরকম ব্যক্তি পেয়ে গেলেন মীর জাফর, একজন বড় ব্যবসায়ী ছিল উমিচাঁদ, জগৎ শেঠ, ইয়ার লতিফ, রায় দুর্লভ, এই ব্যক্তিগুলোকে হাত করে ফেললেন। এবং ফাইনালি যখন পলাশীর যুদ্ধ চলে আসলো, পলাশীর যুদ্ধতে ওই যে আপনারা জানেন যে মীর জাফরের নেতৃত্বে সৈন্যরা দাঁড়িয়েছিল, কোনো যুদ্ধ করে না। পলাশীর যুদ্ধটা কিন্তু এটাকে যুদ্ধ বলা যায় না, একটা আকস্মিক সংঘর্ষ বলা যায়। 8 ঘন্টার একটা যুদ্ধ। অথচ এই 8 ঘন্টাতে ইংরেজরা কিন্তু কাবু হয়ে গেছে, অথচ মীর জাফরের নেতৃত্বে মীর জাফর পন্থী যারা ছিল তারা কেউ যুদ্ধ করেনি, নির্বাক দাঁড়িয়েছে। তারপরেও মির্জাফর তো প্রধান সেনাপতি ছিল, সো ও যদি না যায় তাহলে তো স্যার স্বাভাবিক যুদ্ধ হারবেই। হারতো না। দেখেন, আমি সেই কাহিনীটাই বলতে চাচ্ছি। মীর মর্দান এবং মোহনলাল এরাও সেনাপতি, কিন্তু প্রধান সেনাপতি না। এরা এত ভালো যুদ্ধ করত যে অলরেডি ইংরেজরা কাবু হয়ে গেছে, অথচ অনেক সৈন্য কিন্তু দাঁড়িয়েছিল, তারপরে ইংরেজরা কাবু হয়ে গেছে। তো হঠাৎ করে মীর মর্দান আসলে মারা যায়। তখন নবাব খুবই ভেঙে পড়ে যে কি করবে। আর তখন পর্যন্ত কিন্তু যুদ্ধ নবাবের কন্ট্রোলে। তখন প্রধান সেনাপতির সাথে পরামর্শ করে যে আসলে আপনি আমার মান সম্মান বাঁচান, আমি কি করতে পারি। তো বললো যে স্যার, আমরা কালকে সকালে নতুন শক্তি নিয়ে আবার যুদ্ধ করব, যুদ্ধবিরতি দেন। নবাব তাই শুনলেন, তার কথা অনুযায়ী যুদ্ধবিরতি দিলেন। যুদ্ধবিরতি দিলে অথচ ইংরেজরা এসে আতর্কিত হামলা করলেন। এই খবরটা উনি আবার পাস করে দিলেন ইংরেজদের কাছে যে এখন যুদ্ধবিরতি, তোমরা এসে আক্রমণ করো। তো এটাকে কিন্তু আসলে যুদ্ধ বলা চলে না। ইংরেজরা কিন্তু যুদ্ধ করে যেতে নাই, তো তারা আক্রমণ করলে নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, এখানে নবাব সিরাজউদ্দৌলার আবার কিছু ভুল আছে। যখন আতর্কিত আক্রমণ করে তখন সিরাজউদ্দৌলা কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় না ঠিক। উনি চাচ্ছিল, এই যে আবার ফরাসিদের কথা বলি, উনি চাচ্ছিল ফরাসি নৌবাহিনীর সাহায্য নিতে, ফরাসি নৌবাহিনীর হেল্প নেওয়া যায় কিনা, এই জন্য রাজমহলের দিকে রওনা দিলেন। দেখেন, দুইটা কাহিনী। সিরাজউদ্দৌলা যদি বাঁচাতে চাইতেন তাহলে দিল্লিতে পালিয়ে যেতেন, দিল্লিতে মুঘলদের কাছে চলে যেতেন। কিন্তু তিনি দিল্লিতে না গিয়ে রাজমহলের দিকে গেলেন যে না, হেল্প নিয়ে আমার করা যায় কিনা। বাট মাঝপথে উনি ধরা পড়ে যায় আর কি। ধরা পড়ে যাওয়ার পরে তার বিচার হয় কার রাজ দরবারে শুনবেন? মীর জাফরের রাজ দরবারে। মীর জাফরের রাজ দরবারে তার বিচার। মীর জাফর দায়িত্ব দিয়ে দেন তার ছেলে মীর মেননকে, এবং সে দায়িত্ব দেয় মোহাম্মদী বেগ নামে একজন ব্যক্তিকে। মোহাম্মদী বেগ নির্মম ভাবে সিরাজউদ্দৌলাকে মেরে ফেলে। আচ্ছা, এটা আসলে একটা গল্প, বাট এগুলো ছাড়াও মানে শুধু মীর জাফর তো দায়ী না। নবাব কেন বিশ্বাস করলো, এখানে কিছু স্ট্রাকচারাল কারণ দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে নন কোঅপারেশন অফ আর্মি চিফ অ্যান্ড বিট্রে। এটা তো আমরা জানি, মীর জাফর এবং তার সাথে যে সৈনিকগুলো ছিল, সেনাবাহিনীর যে ইন্টারেস্ট ছিল।
তিন নাম্বারটা ল্যাক অফ এক্সপেরিয়েন্স, প্রুডেন্স এন্ড ইন্টেলিজেন্স। আসলে বড় এক্সিকিউট করার মতো এক্সপেরিয়েন্স ছিল না, দূরদর্শিতার অভাব ছিল। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। স্যার আমরা স্লাইডটা দেখতে পাচ্ছি না স্যার। আমি দিচ্ছি স্লাইডটা। এখন তো দেখা যাচ্ছে না? জি স্যার। নবাবের আসলে ইন্টেলিজেন্স বা দূরদর্শিতার অভাব ছিল। নবাব মীর জাফরের উপর হাইলি ডিপেন্ড ছিল। দেন আমি যদি রবার্ট ক্লাইভের পক্ষ থেকে বলি, ইংরেজরা তো যুদ্ধক্ষেত্রে অনেক আগে থেকে পারদর্শী এবং রবার্ট ক্লাইভ খুবই কানিং মানে ধূর্ত ব্যক্তি ছিল। ধূর্ত ব্যক্তির জন্যই একটা ষড়যন্ত্র করছে মীর জাফরের কাছ থেকে অনেক আগেই, এবং তাদের কিন্তু ডেভেলপ ফাইটিং স্ট্র্যাটেজি ছিল। এগুলো কারণ আর কি। আর যদিও সরাসরি ফাইট করে নবাবকে পরাজিত করতে পারে নাই। পসিবল তো ছিল না, কারণ ওরা স্যার ওদের স্যার ব্রিটিশদের কামান ছিল স্যার 9টা মানে পলাশী যুদ্ধে, আর মানে সিরাজউদ্দৌলা ছিল স্যার প্রায় 53-50-এর উপরে ছিল স্যার। মানে কোনোভাবেই যুদ্ধ করে নবাবকে পরাজিত করার অবস্থা মতো ছিল না। জি স্যার। ষড়যন্ত্র না করলে আসলে ছিল না। আচ্ছা, রেজাল্ট অফ ব্যাটল অফ পলাশী, পলাশী যুদ্ধের ফলে আসলে কি হয়ে গেল একটু 2 লাইনে বলো। পলাশী যুদ্ধের রেজাল্টটা কি ছিল? স্যার বাংলাদেশ মানে স্যার এই ভারতীয় উপমহাদেশ হচ্ছে স্যার ব্রিটিশদের আন্ডারে চলে যায়, মানে স্বাধীনতা হারায়। আর তারপর হচ্ছে স্যার ওরা স্যার মানে এই দেশ থেকে যত ধরনের সম্পদ আছে স্যার সবকটা স্যার হচ্ছে ব্রিটেনে মানে পাচার করে। আর স্যার ভালো দিকের মধ্যে হচ্ছে স্যার ওরা শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এগুলোতে স্যার একটু হেল্প করছে ডেভেলপ করার জন্য। এটাই স্যার। থ্যাংক ইউ। সব কথা বলে দিছি, সেগুলোই আমি আবার একটু বলি। দেখেন, আচ্ছা এই যুদ্ধ নিয়ে আরো একটা কথা বলি। তার মানে পরাজয়টা কিন্তু সামরিক পরাজয় না, ইট ইজ এ পলিটিক্যাল ফেইলিয়ার, রাজনৈতিক। সে কিন্তু যুদ্ধক্ষেত্রে পরাজিত হয় নাই, পলিটিক্যালি সে পরাজিত হয়ে গেছে। রাজনীতির মার কাছে সে পরাজিত হয়ে গেছে, যুদ্ধক্ষেত্রে সে পরাজিত হয়নি। ব্যাটল অফ পলাশীর যে রেজাল্ট গুলো ছিল, ফার্স্ট অফ অল যে কলোনিয়াল শাসন শুরু হয়, উপনিবেশিক শাসন শুরু হয়, ব্রিটিশরা উপনিবেশিক শাসন শুরু করে এবং মূল ক্ষমতাটা চলে যায় এখন ইংরেজদের হাতে, অ্যাকচুয়াল পাওয়ার এবং তারা এই যে মনোপলি বিজনেস করতে চাচ্ছিল সেই বিজনেস কিন্তু এখন খুবই সাকসেসফুলি শুরু করতে পারবে, আর কোনো বাধা নেই। কোম্পানি শাসন শুরু হয়ে যায়, আমাদের স্বাধীনতায় স্থিমিত হয়ে যায়। বাট আমাদের স্বাধীনতা গেল, আমাদের সোসাইটি, আমাদের কালচার এবং পলিটিক্যাল স্পেয়ারে অনেক পজিটিভ ইম্প্যাক্ট আছে ব্রিটিশ রুলের, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো, বাট পজিটিভ ইম্প্যাক্ট আছে। লাস্ট যে অ্যাটেম্পটা আমাদের ইন্ডিপেন্ডেন্স কে ধরে রাখা, সেটা হচ্ছে ব্যাটল অফ বক্সার, মীর কাসিমের সাথে। মীর কাসিম কন্ডিশনালি ইংরেজদের কাছ থেকে ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে স্বাধীনভাবে রাজ্য শুরু করে। আচ্ছা, মীর জাফরের কথা বলি। এই মীর জাফরকে ক্ষমতায় বসিয়ে ইংরেজরাই কিন্তু আবার সরিয়ে ফেলে। ইংরেজরা তাকে যেহেতু বলছিল যে তোমাকে পরবর্তীতে তাকে ইংরেজরাই ক্ষমতা থেকে সরিয়ে ফেলে এবং ক্ষমতায় আসে হচ্ছে মীর কাসিম। মীর কাসিম ব্রিটিশদের দ্বারা ক্ষমতায় আসলো কন্ডিশনালি, বাট ক্ষমতায় যাওয়ার পরে ইন্ডিপেন্ডেন্টলি শাসন করা শুরু করতে চাচ্ছে। ব্রিটিশরা দেখলো যে না, এই ব্যক্তিত্ব ভালো না। কথাগুলি কেটে কেটে আসছে স্যার। জি স্যার, পর অনেক কথা কেটে আসে। আমি তো চেষ্টা করছি এটাকে কন্টিনিউয়াস রাখার, মাঝে মাঝে নেটওয়ার্কের ইন্টারাপশন হয়, এই জন্য আমি হয়তো আমাকে বললে আমি আবার বলবো, এটাই সলিউশন। মাঝে মাঝে একদম শোনাই যাচ্ছে না স্যার। এই যে এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ইন্টারনেটের আসলে ওঠানামা হয়, এজন্য এটা হতে পারে। আমি বলছিলাম যে মীর কাসিম যখন ক্ষমতায় গেল, সে ব্রিটিশদের সাথে কন্ডিশনালি ক্ষমতা নিল, বাট ক্ষমতায় গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি দেশ চালানো শুরু করতে চাচ্ছে। তো ব্রিটিশরা দেখলে এই ব্যক্তিটা তো ভালো না,
আমরা সিরাজউদ্দৌলাকে তো পরাজিত করলাম, এই ব্যক্তি আবার কি চায়? ফলে আসলে ব্রিটিশদের সাথে মীর কাসিমের যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ বক্সার, বক্সারের যুদ্ধ। বাট বক্সারের যুদ্ধ আসলে মীর কাসিম পরাজিত হয়ে যায়। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই বক্সারের যুদ্ধে মীর কাসিমকে হেল্প করেছিল বাংলার ফকির এবং সন্ন্যাসী দল। এই কথাটা এই জন্যই বললাম, আগামী আমাদের যে লেকচারটা শুরু হবে সেখানে ফকির সন্ন্যাসীর প্রসঙ্গ আসবে। বক্সারের যুদ্ধে মীর কাসিমকে আমাদের এখানকার ফকির সন্ন্যাসীর যে গ্রুপটা ছিল তারাও হেল্প করেছিল, বাট কাসিম পরাজিত হয়ে যায়। আমাদের এখানে আর কোনো ইন্ডিপেন্ডেন্সি থাকে না, পুরো ক্ষমতাটাই, টোটাল পাওয়ারটাই চলে যায় ব্রিটিশদের হাতে, রবার্ট ক্লাইভের হাতে। স্যার এই যে ফকির বিদ্রোহ যেটাকে বলে সেটা তো হচ্ছে স্যার মানে ফকির এই বিদ্রোহ। ভারতীয় উপমহাদেশের মধ্যে কি স্যার ওইটাই প্রথম বিদ্রোহ ছিল? প্রথম বিদ্রোহ আমরা পড়বো আর কি ওইটা। এখানে কোনো কনফিউশন আছে? এখানে আমরা ব্যাটল অফ পলাশির কজ, ডিফিটের কজ এবং রেজাল্ট, ব্যাটল অফ বক্সার সম্পর্কে অল্প অল্প জানলাম। কনফিউশন আছে এখানে কোনো? মির্জাপুর যে মানে এত মানে হামলা করছে সিরাজদৌল্লার সাথে, সিরাজদৌল্লা তো সবসময় স্যার ভারত উপমহাদেশকে স্যার বাঁচানোর চেষ্টা করছে, তাহলে স্যার তো কিছু পরে স্যার এখানে একটা ভিডিও ব্লগে দেখলাম যে মির্জাপুরের কবরটা অনেক মানে মার্বেলের মানে পাথরে শেপ করে দেওয়া, মানে একদম গুছানো। এদিকে মানে সিরাজদৌল্লাটা একদম ঠিক বিপরীত। স্যার এটার কারণটা, এটা কি কোনো কারণ আছে? এটার কারণ সিরাজউদ্দৌলার তো তখন আসলে পজিশনই নাই, তাই না? সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেছে, তাকে মেরে ফেলছে। আর যেমন এখানে একটা প্রসঙ্গ আমি কথা বলা ঠিক হবে, যেমন সিরাজউদ্দৌলা যদি মাঠে থাকতো এবং যদি মারাও যেত তাহলে কিন্তু তাকে আমরা ভয় করতাম, তাহলে হয়তো তার মনুমেন্টটা অন্যরকম। সে যেহেতু যুদ্ধ থেকে চলে গেছে, পরবর্তীতে সে রাজ দরবারের আসামি হয়ে, সে যে কারণেই হোক তখনকার প্রেক্ষাপটে তখনকার রাজার কাছে সে কিন্তু আসামি, এবং ইতিহাসে এরকমই হয়। তাকে তো মেরে ফেলছে, যার কারণে তার ওইভাবে কোনো স্বীকৃতি নেই। থ্যাংক ইউ স্যার। স্যার লর্ড ক্লাইভ আর রবার্ট ক্লাইভ দুটি কি আলাদা? না, একই যে ব্যক্তি, রবার্ট ক্লাইভ। আমি এখানে ব্রিটিশদের দুইটা সিগনিফিকেন্ট রেভলিউশনারি চেঞ্জ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, একটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা দ্বৈত শাসন ব্যবস্থা, এটা নিয়ে কেউ কিছু জানেন? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে কেউ জানেন কিছু, বা এটা কি? আরো কোনো আইডিয়া? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে ক্ষমতাগুলো থাকবে কোম্পানির হাতে, বা দায়িত্ব পালন করবে নবাবগুলো, এটাকে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলে। রবার্ট ক্লাইভ একটা ব্যবস্থা নিল, মানে ক্ষমতা তো তাদের হাতে, তো এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম দরকার। একটা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম হাতে নিলেন, তার নাম হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে নবাবদের হাতে সকল দায়িত্ব এবং তাদের হাতে কোনো ক্ষমতা নেই। যেমন সামাজিক কাজ করা, কোনো বন্যা দুর্গত এলাকায় সাহায্য করা, এগুলো সব নবাবের দায়িত্ব, কিন্তু নবাবের হাতে ক্ষমতা নাই বলতে টাকা নেই, টাকা আবার কোম্পানির হাতে, অনুমতি কোম্পানির হাতে। তো এই যে নবাবরা পাওয়ারলেস রুলার হয়ে গেল আর কোম্পানি পাওয়ারফুল রুলার হয়ে গেল, এটা হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কথা ছিল। এবং পরবর্তীতে সেটা সংশোধন কেন করা হলো এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। স্যার এটা নাম ছিল স্যার, মানে আপনার নবাবী যেটা ওটা হচ্ছে আপনার আপনার নিজামত, আর ব্রিটিশদের যেটা ছিল সেটা হচ্ছে দেওয়ানি।
দেওয়া নেই। এটা নিয়ে আমি আলোচনা করবো। যা আলোচনা করলাম এখানে কোনো কোশ্চেন না থাকলে আমি একটু আপনাদের আজকের ক্লাস শেষ করব। স্যার আপনি কুইজ নিয়ে একটু রাইট, আগামী ক্লাসে কুইজ নিতে চাচ্ছি, আগামী ক্লাসে কুইজ নিতে চাচ্ছি। কুইজ কি গুগল ফর্মে হবে? গুগল ফর্মে হবে। স্যার সিলেবাস কতটুকুর উপরে? আচ্ছা, সিলেবাস হচ্ছে হ্যাঁ আজকের ব্যাটল অফ পলিসি পর্যন্ত। সিলেবাস ব্যাটল অফ পলিসিটাই নাকি ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন? মানে প্রথম থেকে ব্যাটল অফ পলিসি পর্যন্ত। আচ্ছা, ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? আচ্ছা, কোশ্চেন প্যাটার্নটা হবে এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে, আর শর্ট কোশ্চেন থাকবে। স্যার তাহলে কি ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন ওইটা নাই? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা আমি অ্যাড করতে চাচ্ছি, এই জন্য একটু আলোচনা করতে চাচ্ছিলাম। না স্যার অ্যাড করেন না। ঠিক আছে, অ্যাড করবো না, ব্যাটল অফ পলিসি পর্যন্তই। কুইজ নিয়ে তাহলে আপনাদের আর কোনো কনফিউশন আছে কিনা? তারপরে তো আমি ক্লাসে আপনাদের সাথে কথা বলে তারপর পলিসিটা যদি একটু বলতেন কিভাবে হবে। আপনারা রেগুলার ক্লাসে আসবেন, ক্লাসে আমি আপনাদের হয়তো আবার একটু আলোচনা করে তারপরে লিংকটা দিয়ে দেবো। একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমের মধ্যে আপনাদের গুগল ফর্মের অ্যান্সারটা দিতে হবে। আর যেহেতু আমি ক্লাসেই থাকবো, ইনকেস কারোর এমার্জেন্সি পাওয়ার শাটডাউন হলে বা অন্য কিছু প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি তাদের জন্য আবার পরীক্ষা নেব, বাট ওই কোশ্চেনে না। ওকে স্যার। তাহলে আর কোনো প্রবলেম কিনা বা আর কোনো কোশ্চেন কুইজ নিয়ে? মার্কস কত থাকবে? 10 মার্কস। কুইজ হবে গুগল ফর্মে নির্দিষ্ট টাইমে। যাদের এমার্জেন্সি পাওয়ার শাটডাউন হয়ে যাবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকবে। বিকল্প ব্যবস্থা বলতে তাদের আমি আবার পরীক্ষা নেব অন্য কোশ্চেন। আর কোন কোশ্চেন কুইজ নিয়ে? স্যার গুগল ফর্ম কি ক্লাসরুমে দেওয়া হবে নাকি ক্লাসরুমে? আপনারা রেগুলার ক্লাসে আসবেন, ক্লাসে এসে ইভেন আমি হয়তো একটু রিভিউ করে দিতে পারি পড়াগুলো যা যা পড়েছি আমরা, তারপরে আমরা শুরু করব। ওকে স্যার। আর কোনো কোশ্চেন কুইজ নিয়ে? আপনাদের পুরো মিড পর্যন্ত যা যা পড়তে হবে, পাওয়ার পয়েন্ট, ইভেন বইটা এখনো আমাদের বই থেকে পড়া শুরু হয়নি, আগামী ক্লাসের পড়াগুলো বই থেকে শুরু হবে। আপলোড করা আছে, আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডিং আপলোড করা আছে। অনন্যা নেট প্রবলেম হলে আমি ক্লাসরুমে থাকবো, আমাকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে। আমি তো বলছি যে আমরা সবাই ক্লাসরুমে আসবো, তারপরে আমাদের পরীক্ষা শুরু হবে। আমি ক্লাসরুমে বসে থাকবো আপনাদের প্রবলেম শোনার জন্য। যাদের প্রবলেম হবে ইনফর্ম করলে তাদের আমি আলাদা কোশ্চেনে পরীক্ষা নেব। এরপর আর কোনো কোশ্চেন? স্যার প্রথম কুইজ তো এটা স্যার, তো শর্ট কোশ্চেনটা স্যার মাথায় রাখে না। হ্যাঁ, আমরা যা পড়েছি সেগুলো, ইভেন ক্লাসে যে কথাগুলো হয়েছে তার মধ্যে থেকে হবে, পড়ার বাইরে কিছু হবে না। আমরা পড়ার সময় যে আরো অনেক কিছু এক্সট্রা যে ডিসকাস করেছি ওগুলা তো থাকবে না, লাইক আমি তো শুধু স্লাইড গুলো পড়লেই হবে না? স্লাইড গুলো এবং রেলিভেন্ট কোনো কথা যদি আমি ক্লাসে বলে থাকি, মানে গল্পগুলো না, রেলিভেন্ট। তারপরে কই আর কোন কন্ডিশন? পারি না, আমার নেট তো। ক্লাসরুমে এসে আমি তো আপনাদের সাথে আগে ক্লাসে আসবো, ক্লাসরুমে আমাকে
আপনাদের প্রবলেম গুলো শেয়ার করবেন যে কার কার আসলে নেটে বা পাওয়ার প্রবলেম আছে। ওই জন্য আমি 2টা ভাগে নেব পরীক্ষা। তারপরে আর কোনো কোশ্চেন? সবুরা বলেন। কুইজের জন্য কতটুকু পড়তে হবে? স্যার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা পড়ানো হয়েছে তাই কি কুইজে থাকবে? প্রথম থেকে ব্যাটল অফ পলাশী পর্যন্ত, প্রথম লেকচার থেকে ব্যাটল অফ পলাশী পর্যন্ত আমাদের কুইজের সিলেবাস। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইসমত, স্যার আসসালামু আলাইকুম, বলেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ফ্রি ক্লাস রিপ্রেজেন্টেটিভ সার্ভিস দিতে পারবেন? জি স্যার, সমস্যা হবে না স্যার। আচ্ছা, তাহলে আমাকে মেইলে আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিবেন, আমি আমার নাম্বারটা টেক্সট করে আপনাকে দেব। আর খাদিজা, ওকে স্যার। স্যার আপনি কি ইসমতের সাথে